কি করলাম একটা কথা বলেই আমি মোটামুটি শেষের দিকে চলে যাব। আমাদের কি করলাম একটা কথা মনে রাখতে হবে, উন্নত জীবন চাইলে আমাদের কি করতে হবে এই কথাটা একটু মনে রাখতে চাই, কারণ আবার ভুলে গেল। আবার কি বলতে গিয়ে ওটা বন্ধ করলাম, এটা ভুলে গেছি। আমাকে কয়েকদিন আগে ডাক্তার বলেছেন যে দেখেন এতদিন যা খুশি তাই দাঁড়িয়ে বলেছেন স্টেজে, এখন কিন্তু আর চলবে না। নিউরো মেডিসিনের নাম, তার উনি নিউরো পরিস্থিতিকে খুব ভালো বলছেন, বলেছেন যে এটা আর কিছু চলবে না, এখন থেকে কাগজে লিখে না হলে ভুলে যাবে। এখন আমরা আজকে যেখানে যে জায়গাটাতে শেষ করলো স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, হ্যাঁ স্বাধীনতা যুদ্ধ একদিন শেষ হয়, কিন্তু উন্নত যুদ্ধ চলতে থাকে। এখন আমাদের আজকে একটা কথা মনে রাখতে হবে যে আমরা আজকের মতো সচ্ছল ছিলাম। আমি 1962 সালে এখানকার রাজশাহী সরকারি কলেজে আমি শিক্ষক ছিলাম। তার কয়েক বছর আগে মাত্র এখানে রাজশাহী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হল। জুবেরি সাহেব প্রথম ভাইস চ্যান্সেলর। তখন উনি একটা পোশাক বানিয়ে দিয়েছেন ছাত্র। তখন তো পাকিস্তানের যুগ, উনি পাজামা, শেরওয়ানি এবং জিন্দাই এই পোশাক বানিয়ে দিয়েছেন। ছাত্ররা যখন ওই পোশাক পরে বাজারে যেত, তখন দোকানদারেরা যা যা আছে দোকানে, যে আমাদের ছাত্র এসেছে, আমাদের দেশে জ্ঞান আসছে, এরা লেখাপড়া শিখবে, এরা বড় হবে, তাহলে পাকিস্তান বড় হবে, আমরা বড় হব, এদের তো বাঁচিয়ে রাখতে হবে, এদের খেতে দিতে হবে। কেমন যার দোকানে যা, সে একটা না একটা কিছু একজন ছাত্রকে। কিন্তু এখন কিন্তু ছাত্রের চেহারা সব জায়গাতে এরকম না। কেমন ছাত্রকে দোকানদার দেবে কি? অনেক সময় অনেক ছাত্র আছে যাদের দেখে দোকানদার দৌড় দেয়। তো আমরা যখন স্বাধীন হলাম, মনে রাখতে হবে যুগ যুগ ধরে আমরা একটা অসীম দারিদ্র্যের মধ্যে বাস করছি। কেমন লক্ষ লক্ষ বছর আমরা খাই না, একটা ভালো জামা গায়ে দিই, কেমন একটা ভালো বিছানায় শুই। সেই মানুষের সামনে যখন টাকা এসে পড়ে, সেই মানুষের সামনে যখন টাকা এসে পড়ে, তখন তার হারাম হারাম বোধ অতটা থাকার পর, এবং আমাদেরও সেই বোধ অনেক কমে গেল। আমার চোখের সামনে, আমাদের হাসান রাইজুল হকের চোখের সামনে আমরা একটা অবক্ষয়, নৈতিক অবক্ষয় আমরা দেখতে পাই। মানুষ নিচে নেমে গেল। যে মানুষ মুক্তিযুদ্ধের সময় সব কিছু দিয়ে দিতে চেয়েছে, সমস্ত কিছু, কেমন আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা কি অপূর্ব মানুষে পরিণত হয়েছিলাম, সারা দেশ, সারা জাতি। মুক্তিযুদ্ধের পরে কিন্তু আমাদের চেহারা
বন্ধু 1974 সালে যখন বন্যা হল দেশে এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল খোলা হয়, তখন আমার এক বন্ধু বেশ বড় লোক ছিলেন, তখন 5 লাখ টাকা নিয়ে বঙ্গবন্ধুর কাছে গেল, মানে ত্রাণ তহবিল দান করার এবং বঙ্গবন্ধুকে বলল যে বঙ্গবন্ধু একটু দেখবেন যেন সঠিক হাতে, ও 5 লাখ টাকা নিয়ে গেল, বলেছে 5 লাখ টাকা নিয়ে গেল এবং যে বঙ্গবন্ধুকে দেওয়ার সময় বলল যে আপনি একটু দেখবেন যেন সঠিক হাতে টাকা যায়। তখন বঙ্গবন্ধু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, কার কাছে দেবরে বাঙালির দাম যে 5 টাকা। মনে আছে তখন বঙ্গবন্ধু কিন্তু অনেক আক্ষেপ করছে, এই যে আমাদের নির্বিচার লুণ্ঠন শুরু হলো সারা দেশে, সেখানে অনেক দুঃখ করেছে, বলছে চাকার দল চেটে খেয়ে যায়। মনে আছে আপনাদের? চাকার দল চেটে খেয়ে যাচ্ছে, দেশের মানুষের জন্য কিছু দিতে পারছে না। তো ক্রমাগত ভাবে আমরা নিচের দিকে নামতে লাগলাম, দেশকে লুণ্ঠন করতে লাগলাম। কেমন আগে এক জায়গায় কোথায় যেন বক্তৃতায় বলেছি কোথায় যে আমরা চিরকাল জানতাম যে রাজা রাজা অন্যায়কারী হয়, রাজা শোষণকারী হয়, রাজা অত্যাচারী হয়, কিন্তু রাজা যে চোর হয় এটা আমাদের অজানা। মোগলরা অন্তত এই দেশ চুরি করেন, আইন আইন সম্মত ভাবে তারা রাজস্ব নিয়েছে, পাঠানেরা আইন সম্মত ভাবে রাজস্ব নিয়েছে, সেনেরা, পালেরা, ব্রিটিশরা সবাই নিয়েছে। কিন্তু আমরা স্বাধীনতার পরে দেখলাম প্রথম যে আইনহীন ভাবে আজকে একটা আম বোঝাই গাড়ি যদি রাজশাহী থেকে ঢাকায় পৌঁছাতে হয়, তাহলে মাঝখানে কতজনকে চাঁদা, চাঁদা শব্দটা শুনলে মনে হয় যে রোজ চাঁদা যে ন্যায় তার জন্য হয়তো তাই, কিন্তু সারা জাতিকে যেটা দিতে হচ্ছে এবং সেই চাঁদা দিচ্ছে কে শেষ পর্যন্ত? আমি দিচ্ছি, নাগরিকরা দিচ্ছে, সাধারণ মানুষ দিচ্ছে। কেমন? তো রাজা উৎপীড়ক হয়, রাজা লম্পট হয়, রাজা অত্যাচারী হয়, আমরা সবই জানতাম, কিন্তু রাজা চোর হয় এটা আমরা জানি। এবং এই চুরির জন্য রাজা রাজবাহিনী কি শুরু করলো? তাণ্ডব। গত 50 বছরের ইতিহাসের মধ্যে সেটা লিখিত আছে। কেমন? তারা কি শুরু করলো? তারা সমস্ত আইনকে ধ্বংস করল, কারণ আইন থাকলে আইনের শাসন থাকে, তখন আর যা খুশি করা যাবে। সুতরাং আইন দরকার, ধ্বংস করো আইন, ভেঙে দাও, টুকরো টুকরো। কিসের আপনার ফিলোসফি, কিসের আপনার দর্শন, কিসের আপনার মহত্ব, কিসের আপনার ধর্ম, কিসের আপনার শিল্প, সাহিত্য, সঙ্গীত, কোনো কিছু নেই। আমি চাই টাকা। এমন যুগ যুগ ধরে আমি খাই না, পাগলের মতো মানুষ ছাপিয়ে পড়বে। এবং সেই পরিস্থিতি দীর্ঘকাল ধরে চলছে। তবে একটা ব্যাপার হচ্ছে যে সবই এক সময় কিন্তু পরিবর্তিত হয়। সংস্কৃতিতে একটা কথা আছে যে চক্রবৎ পরিবর্তনতে সুখা নিচ দুঃখা নিচ। আমাদের এই মানব ভাগ্য চাকার মতো ঘুরছে, চক্রবৎ পরিবর্তন, চাকার মতো পরিবর্তন, সুখা নিচ দুঃখা নিচ। কখনো সুখ নিচে, দুঃখ উপরে, কখনো দুঃখ নিচে, সুখ উপরে। কেমন? আমাদের
ঘটবে, একদিন আমাদের সুখ উপরেও আসবে, কিন্তু সেই জন্য আমাদের কি করতে হবে? উন্নয়নটাকে বাড়াতে হবে। বসে বসে ঘরের মধ্যে খালি ফিলোসফির চর্চা করবো, শুধু কবিতা লিখবো, শুধু গান গাইব না, আমাদেরও সক্রিয় ভূমিকা নিতে, আমাদেরও সংগ্রাম। কি সংগ্রাম? যাতে চাকাটা ঘুরছে আরেকটু তাড়াতাড়ি, আরেকটু দ্রুত হয়, তাহলে আমার সুখের দিন তাড়াতাড়ি। সুতরাং আজকে যদি কোনো দর্শন থাকে, আমি মনে করি সেই দর্শনের নাম হচ্ছে সংগ্রাম। আমরা যে যেখানে আছি সেই কাজটাকে শ্রেষ্ঠভাবে করা, শ্রেষ্ঠভাবে, এইটা হচ্ছে আজকে আমাদের দায়িত্ব। সক্রেটিসের সেই রিপাবলিকের মধ্যে সক্রেটিসের একটা খুব সুন্দর কথা আছে যে শ্রেষ্ঠ দেশপ্রেম কি? সক্রেটিসের মানে সক্রেটিসের জবান শ্রেষ্ঠ দেশপ্রেম কি? সক্রেটিস বলছেন যে শ্রেষ্ঠ দেশপ্রেম হচ্ছে নিজের কাজটা সর্বোত্তমভাবে করা। আপনি যদি একজন মুচিও হন, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে পৃথিবীর সর্বোত্তম জুতাটা তৈরি করা। আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে সেই সর্বোত্তম জায়গাতে আমরা যেতে পারি, তাহলে সেটাই হবে আমাদের সত্যিকার এবং শ্রেষ্ঠ সংগ্রাম। এই সংগ্রাম প্রত্যেককে করতে হবে। এই সংগ্রাম শুধু শারীরিক সংগ্রাম, এই সংগ্রাম নৈতিক সংগ্রাম। কেমন? এই সংগ্রাম যুদ্ধ কিন্তু বহু রকম, মূল্যবোধ একটা যুদ্ধ। আমি কালকেই তার সঙ্গে কথাটা বলছিলাম যে হাজী মোহাম্মদ মহসিন যে 1,20,00,000 টাকা শেখালেন, এই যে দিয়ে দিল, এটা কি অদৃশ্য যায়? 1,20,00,000 টাকা আজকের দিনের কত টাকা? অন্তত 700-800,000 কোটি টাকা সব দিয়ে দিল, কিচ্ছু রাখবে। কেমন কি করে তিনি জীবন ধারণ করতেন? তারপরে কোরআন নিজের হাতে লিখে সেই কোরআন বিক্রি করে যে টাকা পেতেন, সেই টাকা দিয়ে কিন্তু নিজের জীবন। এটা কি সংগ্রাম নয়? এটা কি সংগ্রাম? এটা নৈতিক। আমরা শুধু বৈষয়িক সাফল্যের কথা ভাবছি, কিন্তু নৈতিক সাফল্যের কথা ভাবছি। যদি শুধু বৈষয়িক সাফল্যই হয়, বিশাল বিশাল দালান হয়, বিশাল বিশাল বিশ্ববিদ্যালয় হয়, বিশাল বিশাল ইন্ডাস্ট্রিজ হয়, সবকিছুই হল, কিন্তু আমার ভেতরটা অনৈতিক, আমার ভেতরটা দস্যু, আমার ভেতরটা লুণ্ঠনকারী থেকে গেল, তাহলে কি হবে? তাহলে একদিন কি হবে? একদিন আমরা আমাদের তৈরি করা সেই বিশাল বিশাল ইমারত প্রত্যেকটা ইট খুলে নিয়ে বাড়ি করতে। সুতরাং শুধু বৈষয়িক উন্নতি হলে হবে, তার সঙ্গে আত্মিক উন্নতি, মনুষ্যত্বের